where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি বুদ্ধদেব বিশ্বাস, মালদা জেলা স্কুলের ফিলোজফি শিক্ষক, অনলাইন ক্লাসরুমে উপস্থিত হয়েছি। আজ আমি ক্লাস 12 এর একটি নতুন অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেনচিত্র, বুলিয়ান ইন্টারপ্রিটেশন অ্যান্ড ভেন ডায়াগ্রাম, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যেটা বলতে হয় যে তোমরা এতদিন যে লজিকের যে ক্লাস করেছি এবং যে বিষয়গুলো তোমরা জেনেছো, একদম যুক্তি থেকে যৌগিক যুক্তি পর্যন্ত, প্রাকল্পিক নিরপেক্ষ নাই, বৈকল্পিক নিরপেক্ষ নাই, এই সমস্তটাই তোমরা করেছো অ্যারিস্টটলীয় তর্কবিদ্যা, অর্থাৎ সাবেকি যুক্তিবিজ্ঞান, ট্র্যাডিশনাল লজিক, সাবেকি যুক্তিবিজ্ঞান বা অ্যারিস্টটলীয় তর্কবিদ্যা। এবং তোমরা সেখানে দেখেছো যে সেই সাবেকি যুক্তিবিজ্ঞানে অর্থাৎ ট্র্যাডিশনাল লজিককে অর্থাৎ অ্যারিস্টটলীয় তর্কবিদ্যায় যে নিরপেক্ষ বচনের যে শ্রেণীবিভাগ করা হয়েছে সেটা গুণ ও পরিমাণের ভিত্তিতে, এবং সেখানে এই গুণ ও পরিমাণ ভিত্তিক নিরপেক্ষ বচনের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু এই আধুনিক যুক্তিবিদ্যায়, মডার্ন লজিক অর্থাৎ নব্য যুক্তিবিজ্ঞানে, এই নব্য যুক্তিবিজ্ঞানে এই অ্যারিস্টটলীয় যে ব্যাখ্যা, সাবেকি যে ব্যাখ্যা, সেটা স্বীকার করা হয়নি। কেননা এই নব্য যুক্তিবিজ্ঞানে এটা শ্রেণী, ক্লাস, এই ক্লাসের ভিত্তিতে, শ্রেণীর ভিত্তিতে নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট, অস্তিত্বমূলক তাৎপর্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং এই প্রসঙ্গে যে ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত তর্কবিদ, আইরিশ তর্কবিদ জর্জ বুল, নব্য যুক্তিবিজ্ঞান, এই জর্জ বুল, এই নব্য যুক্তিবিজ্ঞানী জর্জ বুল বচনের অস্তিত্বমূলক তাৎপর্য অর্থাৎ এক্সিস্টেন্সিয়াল ইম্পর্টের উপর ভিত্তি করে এই নিরপেক্ষ বচনের এক নতুন এবং আধুনিক ভাষ্য রচনা করেছেন। এবং এই বুলের নামানুসারে সেই ইন্টারপ্রিটেশনটা, ভাষ্যের যে নামকরণ করা হয়েছে সেটাকে বলা হয় বুলীয় ভাষ্য, বুলীয় ভাষ্য। জর্জ বুলের নাম অনুসারে
যে ভাষ্য তিনি রচনা করেছেন আধুনিক যুক্তিবিজ্ঞানে নিরপেক্ষবাচনের অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতে, সেটাকে বলা হয় বুলীয় ভাষ্য। এবং এই বুলীয় ভাষ্যের ওপরেই এই আধুনিক যুক্তিবিজ্ঞান, মডার্ন লজিক অর্থাৎ নব্য যুক্তিবিজ্ঞান গড়ে উঠেছে, এই কথা আমরা বলতে পারি। তা এক্ষেত্রে এই যে বুলীয় ভাষ্য, এই বুলীয় ভাষ্য অনুসারে নিরপেক্ষ বচনের যে তাৎপর্য, সেটা আমাদের ব্যাখ্যা করতে গেলে বা জানতে গেলে প্রথমে আমাদের কতকগুলো লজিকে পারিভাষিক শব্দ অর্থ সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই বুলীয় ভাষ্য রিলেটেড যে শব্দগুলো আমরা পেয়ে থাকি, সেই শব্দগুলো কি কি? একটা হচ্ছে শ্রেণী, দুই হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী, শূন্যগর্ভ শ্রেণী, তিন হচ্ছে অশূন্য শ্রেণী, অশূন্য শ্রেণী, চার হচ্ছে সাত্ত্বিক ব্যঞ্জনা, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট, সাত্ত্বিক ব্যঞ্জনা, সাত্ত্বিক ব্যঞ্জনা, সাত্ত্বিক ব্যঞ্জন, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট। শ্রেণী, শূন্যগর্ভ শ্রেণী, অশূন্য শ্রেণী, সাত্ত্বিক ব্যঞ্জনা, এই শব্দগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এই বুলীয় ভাষ্য অনুসারে যদি আমাদের নিরপেক্ষ বচনের তাৎপর্য বুঝতে হয়, তা প্রথমেই আমরা যে শব্দ, সেটা হচ্ছে শ্রেণী, ক্লাস, 1 নম্বর। শ্রেণী, ক্লাস। শ্রেণী বলতে কি বোঝায়? সমজাতীয় সদস্য অর্থাৎ বস্তু বা ব্যক্তি দের নিয়ে গঠিত জাতি বা দলকে বলা হয় শ্রেণী। কি বললাম? সমজাতীয় সদস্যদের নিয়ে গঠিত জাতি বা দলকে বলে শ্রেণী। সমজাতীয় সদস্য, সমজাতীয় সদস্য মানে ব্যক্তি বা বস্তুদের নিয়ে গঠিত জাতি বা দলকে বলা হয় শ্রেণী। অর্থাৎ সাধারণ ধর্ম, কমন নেচার, সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য আছে, এরকম কিছু প্রাণী বা বস্তুর যে সমষ্টি, সেই সমষ্টিকে বলা হয় শ্রেণী। যেমন ধরো, আমরা বললাম মানুষ শ্রেণী, মানুষ শ্রেণী। এছাড়া আমরা বলি কি উদ্ভিদ শ্রেণী, পশু শ্রেণী, গরু শ্রেণী, ফুল শ্রেণী, ফল শ্রেণী, টেবিল শ্রেণী ইত্যাদি, ত্রিভুজ শ্রেণী। এগুলো প্রত্যেকটি এক একটি শ্রেণীকে আমরা নির্দেশ করি। আর এই শ্রেণীর
এই মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত যে সদস্য, যেমন রাম, শ্যাম, যদু, মধু, এরা হচ্ছে কি সদস্য। তাহলে মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত রাম, শ্যাম, যদু, মধু এরা হচ্ছে সদস্য। আর এই সদস্যদের নিয়েই গঠিত হচ্ছে একটা শ্রেণী, মানুষ শ্রেণী। এই যে শ্রেণী, এই শ্রেণীকে আমরা দুটো ভাগে ভাগ করছি। এই শ্রেণী হচ্ছে দু প্রকার। দু প্রকার এই শ্রেণীকে আমরা দুটো ভাগে ভাগ করি। দু প্রকার কি কি? একটা হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী। শূন্যগর্ভ শ্রেণী শূন্যগর্ভ শ্রেণী আর অশূন্য শ্রেণী। অশূন্য শ্রেণী। তাহলে যে শ্রেণী আমরা পেলাম, যেমন মানুষ শ্রেণী, এরকম উদ্ভিদ শ্রেণী, টেবিল শ্রেণী, গরু শ্রেণী, এই শ্রেণীগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি? শূন্যগর্ভ শ্রেণী, অশূন্য শ্রেণী। এখন আমরা এই শূন্যগর্ভ শ্রেণী আর অশূন্য শ্রেণী, এই দুই প্রকার শ্রেণী নিয়ে আমরা আলোচনা করব। দেখো, শূন্য গর্ভ শ্রেণী, অর্থাৎ এটাকে বলা হয় এমটি ক্লাস। এমটি ক্লাস, শূন্য গর্ভ শ্রেণী বা শূন্য শ্রেণী বা নিঃশূন্য শ্রেণী, সেটাকে আমরা বলি এমটি ক্লাস। দেখো, এই শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই, তাকে শূন্যগর্ভ শ্রেণী বলা হয়। যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই, তার মানে এই শ্রেণী ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই। যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই, তাকে বলে শূন্যগর্ভ শ্রেণী, অর্থাৎ এমটি ক্লাস। অর্থাৎ শূন্যগর্ভ শ্রেণী হচ্ছে অসাত্ত্বিক শ্রেণী। যেমন ধরো, বলা হলো মৎস্যকন্যা শ্রেণী, পরী শ্রেণী, মৎস্যকন্যা শ্রেণী, পরী শ্রেণী, আকাশ কুসুম শ্রেণী, আকাশ কুসুম শ্রেণী, বৃত্তাকার ত্রিভুজ শ্রেণী, বৃত্তাকার ত্রিভুজ শ্রেণী ইত্যাদি। এই যে শ্রেণীগুলোর আমরা
উল্লেখ করলাম উদাহরণ হিসাবে, মৎস্যকন্যা শ্রেণী, পরী শ্রেণী, আকাশকুসুম শ্রেণী, বৃত্তাকার ত্রিভুজ শ্রেণী। এই শ্রেণীগুলোর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্বের কথা বলা হয় না। সেই জন্য এরা হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী। এখন এই যে তার মানে এই শ্রেণীগুলো হচ্ছে সদস্যহীন শ্রেণী, এরা হচ্ছে সদস্যহীন শ্রেণী, সদস্যহীন শ্রেণী, অর্থাৎ এদের কোনো সদস্য নেই, এই শ্রেণীর কোনো সদস্যহীন শ্রেণী। এখন এই সদস্যহীন শ্রেণী বা এই প্রকার শ্রেণীকে বা এই শূন্যগর্ভ শ্রেণীকে বোঝাবার জন্য আমরা একটা প্রতীক ব্যবহার করে থাকি। কি? এটা আমরা এই শূন্যগর্ভ শ্রেণীটিকে বোঝাবার জন্য আমরা একটা প্রতীক ব্যবহার করি। সেই প্রতীকটা কি? জিরো। জিরো। শূন্যগর্ভ শ্রেণীটাকে বোঝাবার জন্য আমরা একটা প্রতীকের ব্যবহার করে থাকি, সেই প্রতীকটা হচ্ছে জিরো। এখন এই যে আমরা নিরপেক্ষ বচনের কথা আমরা বলছি, এই নিরপেক্ষ বচনের যে বুলীয় ভাষ্য, বুলিয়ান ইন্টারপ্রিটেশন, এই বুলীয় ভাষ্যটা মূলত এই শূন্যগর্ভ শ্রেণীর ওপরই নির্ভর করে। শূন্যগর্ভ শ্রেণীর ওপর, শূন্যগর্ভ শ্রেণীর যে ধারণা, সেই ধারণার ওপর এই বুলিয়ান ইন্টারপ্রিটেশন অর্থাৎ বুলীয় ভাষ্য, এই বুলীয় ভাষ্যটা নির্ভর করে। তো এই জন্য এই শূন্যগর্ভ শ্রেণীটাকে আমাদের প্রতিকায়িত করতে হবে। কিভাবে আমরা প্রতিকায়িত করব সেটা আমাদের জেনে নেওয়া দরকার। মনে করো বা ধরা যাক এস হলো শূন্য শ্রেণী। ধরা যাক এস হলো শূন্য শ্রেণী, এস হলো শূন্য শ্রেণী। তার মানে কি? এর অর্থটা কি? যে এস শ্রেণীর, এর অর্থ আমরা কি পাই? যে এস শ্রেণীর একজন সদস্যেরও বাস্তব অস্তিত্ব নেই। এস হলো শূন্য শ্রেণী, একথার অর্থ কি? এস শ্রেণীর একজন সদস্যেরও বাস্তব অস্তিত্ব নেই। তাহলে আমরা যে বুলীয় রীতির কথা বললাম, সেই বুলীয় রীতি অনুসারে এস বুলীয় ভাষ্য অনুসারে আমরা কি পাবো? এস, এই এস এবং জিরো, এস এবং জিরো এর মাঝখানে একটা সমীকরণ চিহ্ন, একটা সমীকরণ চিহ্ন। সমীকরণ চিহ্নটা কিরকম? সমীকরণ চিহ্ন বসাতে হবে।
তাহলে এস যদি শূন্য শ্রেণী হয় তাহলে এস শ্রেণী একজন সদস্য বাস্তব অস্তিত্ব নেই। তাই বুলীয় ভাষ্য অনুসারে এস এবং জিরো, তাহলে এই হলো শূন্য শ্রেণী। এটাকে আমাদের বুলীয় ভাষ্য অনুসারে প্রতিকায়িত করতে গেলে এস এবং জিরো এর মাঝখানে একটা সমীকরণ চিহ্ন বসিয়ে আমাদের কি লিখতে হবে? অনুসারে এর প্রতিকায়িত রূপ কি হবে? এস ইজ ইকুয়াল টু জিরো, এস ইজ ইকুয়াল টু জিরো। তাহলে সমীকরণ চিহ্নটা আমরা কি পেলাম? ইকুয়াল টু, এস ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এস হলো শূন্য শ্রেণী, এস হলো শূন্য শ্রেণী। এইটাকে আমাদের বুলীয় ভাষ্য অনুসারে প্রতিকায়িত করলে আমরা পাবো এস ইজ ইকুয়াল টু জিরো। এই হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী। নেক্সট আমরা অশূন্য শ্রেণী, অশূন্য শ্রেণী। নন এমটি ক্লাস, নন এমটি ক্লাস, অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী, নন এমটি ক্লাস, অর্থাৎ যা শূন্যগর্ভ নয়, শূন্য শ্রেণী নয়। তো অশূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত অন্তত একজন সদস্যের অস্তিত্বের কথা বলা হয়, যে শ্রেণীর অন্তর্গত অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্বের কথা বলা হয়, তাকে বলা হয় অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী। অর্থাৎ অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্বের কথা বলা হয়। তাহলে অশূন্য শ্রেণীর ক্ষেত্রে কি? অন্তত এই শ্রেণীর অন্তর্গত অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে এ কথা বলা হয়। তাহলে যেমন মানুষ, টেবিল, বই, ফুল, ফল, এগুলো হচ্ছে অশূন্য শ্রেণী। এখন আমরা এস টেবিল, এখন আমরা ঠিক একইভাবেই শূন্য শ্রেণীকে যেভাবে আমরা প্রতিকায়িত করেছি, অশূন্য শ্রেণীটিকেও সেইভাবে আমরা প্রতিকায়িত করার চেষ্টা করব। এখন ধরা যাক এস শ্রেণীটি অশূন্য শ্রেণী, বা শূন্য গর্ভ নয়। ধরে এ শ্রেণীটি অশূন্য শ্রেণী বা এ শ্রেণীটি শূন্য গর্ভ নয়।
তাহলে এটা বোঝাবার জন্য এস শ্রেণীটি যে শূন্য গর্ভ, এস শ্রেণীটি যে শূন্য গর্ভ, এটাকে অস্বীকার করতে হয়, এইটাকে অস্বীকার করতে হয়। তাহলে এর অস্বীকৃতি কি হবে? S is not equal to 0. S is not equal to 0. সমীকরণটিকে আমরা অস্বীকার করছি, এই সমীকরণটিকে অস্বীকার করতে হয়। আর এই সমীকরণটিকে অস্বীকার করলে আমরা বুলীয় রীতি অনুসারে কি পাবো? S is not equal to 0. তাহলে S শ্রেণীটি অশূন্য শ্রেণী বা শূন্যগর্ভ নয়, এটাকে বুলীয় ভাষ্য অনুসারে প্রতিকায়িত করলে আমরা কি পাবো? S is not equal to 0. তাহলে আমরা কি পেলাম? এক্ষেত্রে এই শূন্য শ্রেণী বা অশূন্য শ্রেণী এই দুটোকে প্রতিকায়িত করে আমরা কি পেলাম? যে এস শ্রেণীটি শূন্যগর্ভ, এস শ্রেণীটি শূন্যগর্ভ, এর প্রতিকায়িত রূপ কি পেলাম? S is equal to 0. S is equal to 0. আর S শ্রেণীটি শূন্যগর্ভ নয়, এর প্রতিকায়িত রূপ কি হবে? S is not equal to 0. S is not equal to 0. S is not equal to 0. এইখানেই আর একটা শব্দের আমাদের করতে হবে। 5 নম্বরে হবে সাত্ত্বিক ব্যঞ্জনা। সাত্ত্বিক ব্যঞ্জনা হলো, তাহলে আমরা শূন্য শ্রেণী এবং অশূন্য শ্রেণী এই দুটি বচনের বুলীয় রীতি অনুসারে প্রতিকায়িত রূপটি আমরা জানলাম। নেক্সট আমরা পরের পয়েন্টে আমরা কি যাব? শ্রেণী হলো শূন্যগর্ভ শ্রেণী হলো, অশূন্য শ্রেণী হলো, 4 নম্বর কি আছে? পরিপূরক শ্রেণী। পরিপূরক শ্রেণী পরিপূরক শ্রেণী। পরিপূরক শ্রেণী কমপ্লিমেন্টারি ক্লাস। কমপ্লিমেন্টারি ক্লাস কমপ্লিমেন্টারি ক্লাস পরিপূরক শ্রেণী। পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী। পরিপূরক শ্রেণী হচ্ছে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী।
মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী। মানে পরিপূরক শ্রেণী কথার অর্থ হচ্ছে মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণী। এখন মূল শ্রেণীর সঙ্গে যদি তার পরিপূরক শ্রেণীটি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? হোল ওয়ার্ল্ড, সমগ্র জগৎটাকে পাবো, আর কিছু অবশিষ্ট থাকবে না। যেমন ধরো মানুষ মূল শ্রেণী, মানুষ হলো মূল শ্রেণী। মানুষ হলো মূল শ্রেণী। তাহলে এই মানুষটাকে যদি মূল শ্রেণী ধরা হয় তাহলে এর পরিপূরক শ্রেণী শ্রেণী কি হবে? অমানুষ। মানুষটাকে যদি আমরা মূল শ্রেণী ধরি তাহলে তার পরিপূরক শ্রেণী হবে, যেহেতু মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণীটা হচ্ছে পরিপূরক শ্রেণী, তাহলে মানুষ শ্রেণীটির এটাকে যদি আমরা মূল শ্রেণী বলি তাহলে এর পরিপূরক শ্রেণী হবে কি? অমানুষ। এক্ষেত্রে এই অমানুষ বলতে মানুষ ছাড়া অন্য সমস্ত কিছুকেই বোঝানো হয়। কাজেই মানুষ আর অমানুষ এইটাকে যোগ করলে আমরা কি পাবো? এই গোটা হোল ওয়ার্ল্ডটাকে পেয়ে যাব, সমগ্র জীব জগৎটাকে পেয়ে যাব। সেক্ষেত্রে আর কোনো জীবই বাকি থাকবে না। তেমনি অমানুষটা, এটা যদি মূল শ্রেণী হয়, অমানুষটা যদি মূল শ্রেণী হয় তাহলে এর পরিপূরক শ্রেণী কি হবে? অমানুষ। অমানুষ মানে মানুষ। অমানুষটাকে যদি আমরা মূল শ্রেণী ধরি তাহলে তার পরিপূরক, তার বিরুদ্ধে শ্রেণী কি হবে? অমানুষ মানে মানুষ। যেমন ধরো টেবিল, এই টেবিল শ্রেণীটার পরিপূরক শ্রেণী কি হবে? অটেবিল। আবার অটেবিলটাকে যদি মূল শ্রেণী ধরি তাহলে তার পরিপূরক শ্রেণী কি হবে? অটেবিল অর্থাৎ টেবিল। এখন এই পরিপূরক শ্রেণীটিকে বুলীয় রীতি অনুসারে প্রতিকায়িত করতে হলে আমাদের এই যে মূল শ্রেণীর কথা বলেছি, সেই মূল শ্রেণীবাচক যে পদ, সেই পদটির উপর একটা কি করতে হবে? অনুভূমিক হরাইজন্টাল সরলরেখা আমাদের বসাতে হবে। কি বললাম? এখন এই মূল শ্রেণীর পরিপূরক শ্রেণীকে যদি বুলীয় ভাষ্য অনুসারে প্রতিকায়িত করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? এই পরিপূরক শ্রেণীটির মাথার ওপর, পদটির ওপর একটা হরাইজন্টাল সরলরেখা, অনুভূমিক সরলরেখা বসাতে হবে। তাহলে অমানুষ, যেমন অমানুষ, এটা হচ্ছে মানুষের, এই মানুষ মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী। এইটাকে আমাদের প্রতিকায়িত করতে হলে বুলীয় ভাষ্য রীতি অনুসারে এর মাথার ওপর একটা অনুভূমিক সরলরেখা আমাদের দিতে হবে। অর্থাৎ মানুষ, এই মানুষ
এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? মানুষ এই মূল শ্রেণীর মাথার উপরে যদি আমরা একটা অনুভূমিক সরলরেখা বসাই তাহলে এর অর্থ হচ্ছে অমানুষ। মানুষ এই মূল শ্রেণীর ওপর যদি আমরা একটা অনুভূমিক সরলরেখা টানি তার অর্থ হচ্ছে অমানুষ, বিরুদ্ধ শ্রেণী। তাহলে এখন আমরা একটা বর্ণ প্রতীক এস, যেমন বর্ণ প্রতীক এস। এই শ্রেণীর বর্ণপ্রতীক এস, এই শ্রেণীর পরিপূরক শ্রেণী হবে, এস শ্রেণীর পরিপূরক শ্রেণী হবে পরিপূরক শ্রেণী কি হবে? এস বার, এস বার। আবার পি শ্রেণীর পরিপূরক শ্রেণী কি হবে? পি বার। এই যে অনুভূমিক, এই যে সরলরেখা আমরা টানছি বর্ণ প্রতীকের মাথায়, এটাকে বলা হয় বার। এস অর্থাৎ এস বার সমান, এস বার সমান কি হচ্ছে? এস বার মানে এস নেই, এস নেই। আর যখন আমরা তার মানে কি? এস আছে, নন এস। এইভাবে আমরা পরিপূরক শ্রেণীকে, এইটাকে আমরা বলবো, আমাদের পড়তে বার, অনুভূমিক এই সরলরেখাটিকে বার বলা হয়। আধুনিক যুক্তিবিজ্ঞানের পরিভাষায় এটাকে বলা হয় বার। এই গেল পরিপূরক শ্রেণী। নেক্সট পয়েন্ট হচ্ছে সাত্ত্বিক ব্যঞ্জনা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সাত্ত্বিক ব্যঞ্জনা। সাত্ত্বিক ব্যঞ্জনা, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট। যার উপর ভিত্তি করে নব্য যুক্তিবিজ্ঞানীরা বুলীয় ভাষ্য রচনা করেছেন, নিরপেক্ষবাচনের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। সাত্ত্বিক ব্যঞ্জনা, অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা। তো এই অস্তিত্বমূলক তাৎপর্য সাত্ত্বিক ব্যঞ্জনা কাকে বলে? নব্যযুক্তিরা বলছেন যে যখন কোনো বচন উচ্চারিত হওয়া মাত্র, যখন কোনো একটি বচনকে আমরা উচ্চারণ করছি, সেই বচনটি উচ্চারিত হওয়া মাত্র, উচ্চারণ করার সাথে সাথে বচনটির উদ্দেশ্য পদটির একটি বাস্তব অস্তিত্ব আছে। যদি এরকম বোঝাই তাহলে বচনের বাস্তব অস্তিত্বকে বোঝানোর যে ক্ষমতা, সেটা কি বলা হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য। অর্থাৎ নব্য যুক্তিবিদরা বলছেন যখন কোনো বচনকে
ভাষায় প্রকাশ করছি, তো সেই বচনের উদ্দেশ্যপদ নির্দেশিত শ্রেণীর কোনো সদস্যের, কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্বের কথা বলা হয়, তাহলে সেই বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা আছে এ কথা বলা যাবে। যেমন ধরো বলা হলো সাদা বাঘ আছে, সাদা বাঘ আছে, যেমন সাদা বাঘ আছে, এটি একটি বচন। আমরা কি বলি? কোনো কোনো বাঘ হয় সাদা, কোনো কোনো বচনে আমরা করলে কি করি? কোনো কোনো বাঘ হয় সাদা, সাদা বাঘ আছে, বচনে রূপান্তর করলে আমরা পাই কোনো কোনো বাঘ হয় সাদা। বা বললাম গোলাপ ফুল আছে, একজন সৎ রাজনীতিবিদ আছে। এই যে বচনগুলো, এই বচনগুলির প্রত্যেকটি কোনো এক বিশেষ প্রকারের বস্তু বা ব্যক্তির অস্তিত্বকে নির্দেশ করছে, তাই এদের আমরা বলবো সাত্ত্বিক বচন, এক্সিস্টেন্সিয়াল প্রপোজিশন, নির্দেশক বচন। তো এই জাতীয় বচন উচ্চারণ করলেই উদ্দেশ্য শ্রেণীর নির্দেশিত অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে এ কথা বোঝানো হয়। সেই জন্যই এই বচনগুলি, এই যে সাদা বাঘ আছে, অন্তত একজন সৎ রাজনীতিবিদ আছেন, গোলাপ ফুল আছে, হ্যাঁ, এই বচনগুলোর অস্তিত্বমূলক তাৎপর্য আছে এ কথা বলা হয়। কিন্তু যখন আমরা বলছি পড়ি নেই, পড়ি নেই বা পক্ষীরাজ ঘোড়া নেই বা মৎস্যকন্যা নেই, তখন এই বচনগুলো কিন্তু নির্দেশক বচন নয়। কেন? যে এই জাতীয় বচনগুলো উচ্চারণ করলে এদের যে উদ্দেশ্যপদ, সেই উদ্দেশ্যপদ বা উদ্দেশ্য শ্রেণীর অন্তত একজন সদস্যেরও বাস্তব অস্তিত্বের কথা উল্লেখ করা হয় না। সেই জন্য পরী নেই, মৎস্যকন্যা নেই, পক্ষীরাজ ঘোড়া নেই, আকাশ কুসুম নেই, এই বচনগুলো হচ্ছে অনস্তিত্বের নির্দেশক। এবং সেহেতু এই অস্তিত্ব সূচক বচনগুলো, এই অস্তিত্ব সূচক বচনগুলো তখনই সত্য হবে যদি এবং কেবল যদি এই বচনগুলির উদ্দেশ্য স্থানে যে শব্দটি আছে, সেই শব্দটির বা পদটি আছে, সেই পদটির বাস্তব জগতে বর্তমান আছে এরকম কোনো ব্যক্তি বা বস্তুর উপর আমরা প্রয়োগ করতে পারি। আর যদি প্রয়োগ করা না যায়, তাহলে এই অস্তিত্ব সূচক বচনটি কী হবে? মিথ্যা হবে। তা এই যে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট, এই অস্তিত্বমূলক যে তাৎপর্য, এই তাৎপর্যের ধারণার যে প্রবর্তক, সেই প্রবর্তক হচ্ছে কে? জর্জ বুল। এই অস্তিত্বমূলক তাৎপর্য, এই ধারণাটি প্রবর্তন করেছেন নব্য যুক্তিবিজ্ঞানী জর্জ বুল। এই হচ্ছে আমরা এই বুলীয় ভাষ্যের যে শব্দগুলো সম্পর্কে আমাদের অবহিত হতে হবে। শ্রেণী, শূন্যগর্ভ শ্রেণী, অশূন্য শ্রেণী, পরিপূরক শ্রেণী এবং সাত্ত্বিক ব্যঞ্জনা, এই শব্দগুলির সম্পর্কে আমরা অবহিত হলাম। এখন আমরা এই যে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট,
এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট অর্থাৎ নিরপেক্ষ বচনের যে অস্তিত্বমূলক তাৎপর্য বুলীয় ব্যাখ্যা দেওয়ার আমরা চেষ্টা করব। নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বুলীয় ব্যাখ্যা। তো এই নিরপেক্ষ বচনের যে অস্তিত্বমূলক তাৎপর্য, এই ব্যাপারে আমরা দুটো মত পেয়ে থাকি। একটা হচ্ছে ট্র্যাডিশনাল মত, আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল লজিশিয়ানদের মত, আর একটা হচ্ছে মডার্ন লজিশিয়ান, আধুনিক যুক্তিবিজ্ঞানী, নব্য যুক্তিবিজ্ঞানীদের মত। তো এখানে আমরা সাবেকি বা গতানুগতিক যুক্তিবিজ্ঞান, আমরা নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য, নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য, এটার আমরা দুটো ভাগ পাচ্ছি। একটা হচ্ছে গতানুগতিক, আর একটা হচ্ছে আধুনিক। একটা হচ্ছে গতানুগতিক মত, সাবেকি মত বা প্রাচীন মত, আর হচ্ছে আধুনিক মত বা নব্য মত। তো অ্যারিস্টটলপন্থী যে সাবেকি যুক্তিবিজ্ঞান, গতানুগতিক যুক্তিবিজ্ঞান, সেই যুক্তিবিজ্ঞানীরা কি বলছেন? AEIO, এদের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। অস্তিত্বমূলক তাৎপর্য আছে। গতানুগতিক অ্যারিস্টটলপন্থী বা সাবেকি মত অনুসারে গতানুগতিক যুক্তিবিজ্ঞানীরা কি বলছেন? যে AEIO, এই চার প্রকার নিরপেক্ষ যে বচন আমরা পেয়েছি গুণ ও পরিমাণের ভিত্তিতে, সেই চার প্রকার বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এদের মতে এরা কেন বলছেন অস্তিত্বমূলক তাৎপর্য আছে? এরা বলছেন যে নিরপেক্ষ বচনগুলির, এই যে নিরপেক্ষ বচনগুলির যে উদ্দেশ্য পদ, সেই উদ্দেশ্য পদ কি করে? উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত যে শ্রেণী, সেই শ্রেণীটা বিধেয় শ্রেণীর অন্তর্ভুক্ত বা বহির্ভুক্ত হয়। AEIO, এই চার প্রকার নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণী বিধেয় শ্রেণীর অন্তর্গত বা বহির্গত, অন্তর্ভুক্ত বা বহির্ভুক্ত হয়। তাই তারা বলছেন যে নিরপেক্ষ বচনগুলির উদ্দেশ্য পদের বাস্তব অস্তিত্ব আছে, অর্থাৎ উদ্দেশ্য পদটি শূন্যগর্ভ শ্রেণীকে নির্দেশ করে না। তো সেই জন্য এই নিরপেক্ষ বচনে গুলোকে বা নিরপেক্ষ বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য আছে, একথা বলতে হবে। এই প্রসঙ্গে তারা এটা বলছেন যে I এবং O, এই দুটি বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এ বিষয়ে তো কোনো সংশয়ের অবকাশ থাকে না। কারণ I আর O, এই দুটি বচনের যে পরিমাণ জ্ঞাপক শব্দ, সেটা হচ্ছে কি সাম, কোনো কোনো। এই কোনো কোনো শব্দটির দ্বারা আমরা কি করি? কোনো কোনো শব্দটির দ্বারা বলা হয় যে অন্তত
একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে এ কথা বোঝানো হয়। যেমন যখন আমরা বলছি যে কোনো কোনো ছাত্র হয় বিনয়ী, কোনো কোনো ছাত্র হয় বিনয়ী, তো এই কোনো এই শব্দটির পরিমাণ জ্ঞাপক শব্দের দ্বারাই আমরা কি ছাত্র এই উদ্দেশ্যপদ দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তত একজন ছাত্রের অস্তিত্বের কথা বলা হচ্ছে যে বিনয়ী। আবার যদি বলি কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান, কোনো কোনো ছাত্র নয় বিনয়ী, তখন আমরা কি বলবো যে সেক্ষেত্রেও উদ্দেশ্যপদ দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তত একজন ছাত্র আছে যে বিনয়ী নয়, অর্থাৎ অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্বের কথা বলা হচ্ছে। সেই জন্য আই আর ও এই দুটি বচনের অস্তিত্বমূলক তাৎপর্য যে আছে এ কথা আমরা অস্বীকার করতে পারি না। এখন এই আই আর ও এই দুটি বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে একথা স্বীকৃত হলে এ এবং ই এই দুটি বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে এই কথা বলতে হবে। কেন? যে অ্যারিস্টটলের যুক্তিবিজ্ঞানে, অ্যারিস্টটলের তর্কবিদ্যায় বচনের বিরোধিতা তোমরা করেছো। সেই বচনের বিরোধিতার ক্ষেত্রে আমরা কি দেখেছি? এ আই ই ও এদের মধ্যে কি অসমবিরোধী, অসমবিরোধী, এরা হচ্ছে অসমবিরোধী বচন, এবং এই অসমবিরোধিতাকে সাবেকি যুক্তিবিজ্ঞানে বৈধ বলে স্বীকার করা হয়েছে। কিন্তু এ এবং ই বচনের তাই এ এবং ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য যদি আমরা স্বীকার না করি তাহলে কি হবে? আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্ত বেশি ব্যাপক হয়ে যাবে, যেটা অবরোহ যুক্তিবিজ্ঞানের বিরোধী এবং অবরোহ যুক্তির যে বৈশিষ্ট্য সেটাকে আমরা অস্বীকার করব। এই কারণে এই সাবেকি যুক্তিবিজ্ঞান বা অ্যারিস্টটলের যুক্তিবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে আমরা কি বলতে পারি? এ ই আই ও অর্থাৎ গতানুগতিক যুক্তিবিজ্ঞান এ ই আই ও এই চার প্রকার নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এই হচ্ছে গতানুগতিক মত। আধুনিক মত কি বলছে? আধুনিক যুক্তিবিজ্ঞানী জর্জ বুল এই যিনি অস্তিত্বমূলক তাৎপর্যের ধারণার প্রবর্তন করেছেন, সেই অস্তিত্বমূলক তাৎপর্যের ধারণার প্রবর্তক জর্জ বুল কিন্তু এই এ ই আই ও এই চার প্রকার নিরপেক্ষ বচনেরই অস্তিত্বমূলক তাৎপর্য আছে একথা স্বীকার করেননি। বুলের মতে জর্জ বুল কি বলছেন? যে সামান্য বচন এ আর ই সামান্য বচন এ ই এবং বিশেষ বচন আই ও এদের যদি আমরা প্রকৃতি বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাবো? যে সামান্য বচনের কোনো ব্যক্তি, সামান্য বচনে কোনো ব্যক্তি বা বাস্তব অস্তিত্বের কথা বলা হয় না, কিন্তু বিশেষ বচনে কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্বের কথা বলা হয়। সেই জন্য বুলীয় জর্জ বুল বলছেন যে সামান্য বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, কিন্তু বিশেষ বচন আই ও এদের অস্তিত্বমূলক তাৎপর্য আছে।
তাহলে এই ই আয়ো এই 4 প্রকার নিরপেক্ষ বচনের যে বুলীয় মত, সেটা কি বলা হয়? এই আধুনিক মতটাকে, বুলীয় মতটা কি বলা হয়? বুলীয় ভাষ্য। বুলীয় ভাষ্য, আধুনিক মতটা কি বলা হয়? বুলীয় ভাষ্য। এখন আমরা কি করব? এই সামান্য বচনের যে কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, আর বিশেষ বচনের যে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এই তার সেটা আমরা উদাহরণের সাহায্যে দেখে নেব যে সামান্য বচন অস্তিত্বমূলক তাৎপর্য নেই, আর বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। যেমন আমরা এ নিচ্ছি, বললাম সকল ভিক্ষুক হয় দরিদ্র। সকল ভিক্ষুক হয় দরিদ্র ব্যক্তি। দেখ, এটি একটি সামান্য বচন। এর অর্থ কি? যে যদি কোনো ব্যক্তি ভিক্ষুক হয়, যদি কোনো ব্যক্তি ভিক্ষুক হয়, তাহলে সে অবশ্যই দরিদ্র হবে। অর্থাৎ ভিক্ষুক অথচ দরিদ্র নয়, এমন কোনো ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই। সুতরাং বচনটিতে আমরা কি দেখতে পাই? দরিদ্র নয় এমন ভিক্ষুকের, দরিদ্র নয় এমন ভিক্ষুকের অনস্তিত্ব ঘোষণা করা হচ্ছে বলে এই বচনটির কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এর অস্তিত্বমূলক তাৎপর্য নেই। হ্যাঁ, তাৎপর্য নেই। ঠিক একইভাবে ই, কোনো ব্যবসায়ী নয় সৎ, কোনো ব্যবসায়ী নয় সৎ ব্যক্তি। না, কোনো ব্যবসায়ী ই বচন, সামান্য বচন। এই বচনটির অর্থ কি? যে যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী হয়, তাহলে সে সৎ হবে না। অর্থাৎ এমন কেউ নেই যে ব্যবসায়ী অথচ সৎ। তাহলে কি দাঁড়ালো? সুতরাং এই সৎ ব্যবসায়ী, এই সৎ ব্যবসায়ীর অন্তর্গত কোনো সদস্যের অস্তিত্বের কথা এক্ষেত্রে বলা হচ্ছে। কাজেই এই সৎ ব্যবসায়ী এটা শূন্যগর্ভ শ্রেণী। কাজেই ই বচনেরও কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। কিন্তু যখন আমরা বলবো আইন, কোনো ছাত্র হয় বিনয়ী। দেখো, এই বিশেষ বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য আছে। কেন? কেননা এখানে এই যে কোনো সাম, এই পদটির অর্থ হচ্ছে অন্তত একজন বা কমপক্ষে একজন, অন্তত একজন বা কম কোনো। তাহলে বচনটির অর্থ কি? যে অন্তত একজন ছাত্র আছে, একজন ব্যক্তি আছে যে ছাত্র এবং সে বিনয়ী। অন্তত একজন ব্যক্তি আছে যে ছাত্র এবং সে বিনয়ী। তার মানে এখানে উদ্দেশ্যপদ, এই উদ্দেশ্যপদ ছাত্র নির্দেশিত শ্রেণীর অন্তত একজন সদস্যের অস্তিত্বের কথা উল্লেখ করা হচ্ছে। সেই জন্য এই বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য আছে। অস্তিত্বমূলক তাৎপর্য আছে। ঠিক একইভাবে ও
এই বচনটির যেমন বলা হলো কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান, ঠিক একইভাবে এখানে কোনো কোনো এই শব্দটির অর্থ হচ্ছে অন্তত পক্ষে একজন। তাহলে এখানে অন্তত পক্ষে একজন ব্যক্তি আছে যে ছাত্র এবং যে বুদ্ধিমান নয়। তাহলে এই বচনের ক্ষেত্রে উদ্দেশ্যপদ ছাত্র নির্দেশিত অন্তত একজন সদস্যের অস্তিত্বের কথা বলা হচ্ছে যে বুদ্ধিমান নয়, সেই জন্য এই বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তাহলে আমরা কি দেখলাম যে এই আলোচনা থেকে যে নব্য যুক্তিবিজ্ঞানে বুলীয় ভাষ্য অনুযায়ী এ এবং ই এই দুটি সামান্য বচনের অস্তিত্বমূলক বাস্তব অস্তিত্ব নেই, ফলে এদের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। আর আই এবং ও এই দুটি বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। অর্থাৎ নব্য যুক্তিবিজ্ঞানে এ ই এই দুটি বচনকে বলা হচ্ছে শূন্য বচন, শূন্য গর্ভশ্রেণী, এবং আই আর ও এই দুটি বচনকে বলা হচ্ছে অশূন্য বচন বা অশূন্য শ্রেণী। এখন আমরা কি করব, এই নিরপেক্ষ বচনের নিরপেক্ষ বচনের বুলীয় প্রতীকীকরণ, নিরপেক্ষ বচনের বুলীয় প্রতীকীকরণ। নিরপেক্ষ বচনে বুলিয়ান সিম্বলিজম অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। দেখো, তো তোমরা এর আগেই দেখেছো যে নিরপেক্ষ বচন দুটো পদ দ্বারা গঠিত হয়, দুটো পদের সমন্বয়ে একটি নিরপেক্ষ বচন গঠিত হয়। একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। তা আধুনিক যুক্তিবিজ্ঞানে এই যে পদ, এই পদটি কি বলা হচ্ছে কি শ্রেণী, যেটা তোমরা এর আগে আলোচনায় দেখলে। কাজেই পদ মানে হচ্ছে পদ সমান শ্রেণী আধুনিক যুক্তিবিজ্ঞানে। এখন নিরপেক্ষ বচনে মোট দুটো পদ থাকে, উদ্দেশ্য পদ থাকে আর বিধেয় পদ থাকে। তাহলে উদ্দেশ্য পদ মানে উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণী এবং বিধেয় পদ মানে বিধেয় পদ দ্বারা নির্দেশিত শ্রেণী। এখন এই উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণী বর্ণ প্রতীক কি এস, আর বিধেয় পদ দ্বারা নির্দেশিত শ্রেণী হচ্ছে পি, বর্ণ প্রতীক। এখন আমরা এই যে উভয় শ্রেণীর যে অন্তর্গত যে সদস্য, সেই সদস্যকে বোঝাবার জন্য উভয় শ্রেণীর যে বর্ণ প্রতীক আমরা পেয়েছি এস এবং পি, এস এবং পি কে পাশাপাশি বসিয়ে আমরা কি করব, লিখব এসপি। যেমন ধরা যাক যে নিরপেক্ষ বচনের একটা উদ্দেশ্য পদ হচ্ছে সাংবাদিক। উদ্দেশ্য পদ হচ্ছে সাংবাদিক, আর বিধেয় পদ হচ্ছে শিক্ষিত ব্যক্তি। উদ্দেশ্যপদ সাংবাদিক, বিধেয় পদ হচ্ছে শিক্ষিত ব্যক্তি। এখন যদি এই সাংবাদিক এই শ্রেণীটাকে এস
বর্ণ প্রতীকের দ্বারা, এবং শিক্ষিত ব্যক্তি এই শ্রেণীটাকে বর্ণ প্রতীক পি দ্বারা বোঝানো হয়। তাহলে যেসব ব্যক্তি এই উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত, তাদের বর্ণ প্রতীক কি হবে? এসপি। অর্থাৎ শিক্ষিত সাংবাদিক। দুটো শ্রেণীর, উভয় শ্রেণীর সদর বর্ণ প্রতীক হচ্ছে এসপি। তাহলে এই ক্ষেত্রে এস এবং পি, এই যে সাধারণ অংশ, এই সাধারণ অংশটিকে বলা হয় শ্রেণী গুণফল, ক্লাস প্রোডাক্ট। এটা কি বলা হচ্ছে শ্রেণী গুণফল, ক্লাস প্রোডাক্ট। তাহলে দুটো শ্রেণী, পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর যে কমন বৈশিষ্ট্য, সাধারণ অংশ, সেটাকে আমি বলছি শ্রেণী গুণফল, এসপি। এটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এখানে ধরো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এটা হচ্ছে সাংবাদিক, এস। 1 নম্বর চিত্র। আমরা 2 নম্বর চিত্র নিচ্ছি। শিক্ষিত ব্যক্তি, 2 নম্বর শিক্ষিত ব্যক্তি, এটা কি? পি। দুই নম্বর চিত্র। তাহলে এখানে সাংবাদিক সমান এস। এইবারে আমরা এটাকে শ্রেণী গুণফল, এই দুটো বৃত্তকে নিয়ে আমরা একটা পরস্পর ছেদি বৃত্ত অঙ্কন করব। 3 নম্বর চিত্র, এই দুটো বৃত্ত 1 নম্বর আর 2 নম্বর চিত্র নিয়ে আমরা একটা 3 নম্বর চিত্র অঙ্কন করব। দুটি পরস্পর ছেদি বৃত্ত অঙ্কন করলাম। এখানে আমরা কি পাচ্ছি? এইটা হচ্ছে সাংবাদিক, এস। এটা হচ্ছে শিক্ষিত ব্যক্তি, পি। এখানে আমরা কি পাচ্ছি? শিক্ষিত সাংবাদিক, এসপি। এইটাকে আমরা বলছি শ্রেণী গুণফল, এসপি। এটা হচ্ছে 3 নম্বর চিত্র। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এই চিত্র থেকে সাংবাদিক সমান এস, শিক্ষিত ব্যক্তি সমান পি, এবং সাংবাদিক শিক্ষিত ব্যক্তি বা শিক্ষিত সাংবাদিক
শিক্ষিত সাংবাদিক কি পাচ্ছি, এস ইন্টু পি সমান এসপি, মানে হচ্ছে এ শুনে শ্রেণীগুণফল। এটা কি আমরা বলে থাকি শ্রেণীগুণ। এইভাবেই আমরা নিরপেক্ষ বচনের বুলীয় প্রতীকীকরণ আমরা করে থাকি। আজকে যে পর্যন্ত আমরা আলোচনা করলাম যে নিরপেক্ষ বচনের নব্য যুক্তিবিজ্ঞানীরা যে নিরপেক্ষ বচনের বুলীয় যে সাংকেতিকরণ করেছেন, অর্থাৎ যে শ্রেণীগুণফল, সেই শ্রেণীগুণফলটিকে আমরা জানলাম। শ্রেণীগুণফল বলতে আমরা কি বুঝি সেটা আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা এই যে এ ই আই ও এই 4 প্রকার নিরপেক্ষ বচন পেয়েছি, এই 4 প্রকার বচনকে কিভাবে নিরপেক্ষ বচন কীভাবে বুলীয় ভাষ্য অনুসারে প্রতিকায়িত করা হয় সেটা আমরা আলোচনা করব। আজ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে এই আশা রেখে আজ এখানেই শেষ করছি।